আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান। আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আজকে আসছি আমরা একটু ব্যতিক্রমধর্মী আয়োজনে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এন্ড নন ক্যাডার এটিইউ ইস্টার্ন থানা এডুকেশন অফিসার্স, এই এটিইউ সার্কুলার প্রকাশিত হয়েছে। এই এটিইউ সার্কুলারকে কেন্দ্র করে আমরা একটু দেখতে চাচ্ছিলাম সর্বশেষ এটিইউ নিয়োগ আবার ফিরে এসেছে কখন, 8 বছর পর 2016 সালে সর্বশেষ এটিইউ সার্কুলার ছিল, স্পেসিফিক কোন সার্কুলার ছিল। আজকে আমরা শুরু করব, আমরা একটু দেখব যে এই এটিইউ নিয়োগের লাস্ট বিগত সর্বশেষ যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের বাংলা অংশটা কেমন ছিল। এই বাংলা অংশটা আজকে একটু সলিউশন করব। এই বাংলা অংশের সলিউশন নিয়ে আমরা আপনাদের সাথে আছি। আপনাদের প্রত্যেকের জন্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে প্রথমে উত্তর দিবেন, আর যদি না পারেন উত্তর বিশ্লেষণ করার পরে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখুন, আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করেছেন? শিলাইদহ ছাড়া তার মানে শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুর অবস্থান করেছেন। খুলনার দক্ষিণডিহিতে তার শ্বশুরবাড়ি ছিল। কোন অঞ্চলে তিনি অবস্থান করতেন? শ্বশুরবাড়ি ছিল, বলে নাই যে এখানে শ্বশুরবাড়ি কোনটা। খুলনার দক্ষিণডিহিতে ওনার শ্বশুরবাড়ি ছিল, কিন্তু তিনি অবস্থানটা করতেন কোথায়? বাংলাদেশে। এটা এটিও সার্কুলার এসেছে যে অন্য কোনো চাকরি পরীক্ষা আসবে না এরকম কিন্তু না, আমাকে এক্স্যাক্টলি বলতে হবে যে কোন জায়গায় অবস্থান করতেন। এখানে একটা রবীন্দ্র কুঠি আছে। যে অঞ্চলের কথা বলা হয়েছে এই অঞ্চলের বিষয়টা হচ্ছে, এই অঞ্চলটা এক্স্যাক্টলি কোন জায়গায় একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বেশ কিছু অঞ্চলের মানুষ জানেন যে আপনি ওই অঞ্চলের কারা কারা আছেন, এটা আমাদের চাকরি পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞাসা করে পাই। তাহলে দেখুন, আমরা যাব হচ্ছে কুমিল্লায় অবস্থান করেছিলেন। কুমিল্লায় শ্বশুরবাড়ি ছিল, প্রথম শ্বশুরবাড়ি কাজী নজরুল ইসলাম। খুলনায় তিনি ছিলেন, কিন্তু তিনি অবস্থান করতেন এরকম বলে নাই। কিন্তু এই চারটার মধ্যে অপশনের মধ্যে আমরা দেখব তিনি বাংলাদেশের নওগাঁ জেলায়, একটা প্রাচীন প্রত্নতত্ত্ব আছে বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলা। নওগাঁ জেলার কি আছে? আত্রাই উপজেলা। এই আত্রাই উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুর, এই আত্রাই উপজেলার একটা বিখ্যাত জায়গার নাম হচ্ছে পতিশর। এই পতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠি বাড়ি আছে, যে বাংলাদেশে আসলে জমিদারি দেখাশোনা করার জন্যই তিনি এই নওগাঁ জেলার আত্রাই উপজেলার কুঠি বাড়িতে অবস্থান করতেন। প্রশ্নটা একেবারে সহজ করেনি এবং যথেষ্ট কনফিউজিং দুটি অপশন রেখেছে উত্তরের মধ্যে, দুটি কনফিউজিং প্রশ্নের উত্তর রেখেছে। তাহলে পতিশরে তিনি অবস্থান করতেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশরে। যখন তিনি, তখনকার তো বাংলাদেশ ভারত আলাদা কোনো রাষ্ট্র ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশে আসতেন তখন তিনি বাংলাদেশ বা ভারত এরকম আলাদা কোনো রাষ্ট্র ছিল না। এমনকি বঙ্গ যে অঞ্চলটা ছিল এই বঙ্গটাও আলাদা ছিল না। বর্তমান বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পুরো অংশ, পশ্চিমবঙ্গ, আসাম, এই পুরোটা নিয়ে উড়িষ্যা সহ একটা প্রদেশ ছিল। এই পুরো অঞ্চলটা নিয়ে তখন একটা প্রদেশ ছিল। সো যার কারণে এখন আমরা ধরেন ময়মনসিংহ থেকে যদি আমরা চট্টগ্রামে ঘুরতে যাই, অথবা সিলেট থেকে যদি আমরা সাতক্ষীরায় ঘুরতে যাই, যেমনি অবাধে ঘোরাফেরা করতে পারি, ঠিক তখনও তারা ঠিক একইভাবে অবাধে ঘোরাফেরা করতে পারতেন। এই বিষয়টা একটু খেয়াল করবেন। তাহলে আমরা উত্তর কি পাবো? নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিশর, এটা ছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গার মধ্যে অবস্থান করতেন। প্রশ্নটা এটিও 2016 সালের প্রশ্ন। প্রাচীন যুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? প্রাচীন যুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? লাইলি মজনু, শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ, পদ্মাবতী। এটা অনেকটাই তুলনামূলকভাবে সহজ প্রশ্ন করেছে। আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে প্রাচীন যুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? এখানে বলে নাই যে আদি নিদর্শন, এখানে বলেছে শ্রেষ্ঠ নিদর্শন কোনটি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি বলে নাই, আদি নিদর্শন বলে নেই। আমরা দেখি লাইলি মজনু, এটা হচ্ছে একটা রোমান্টিক সাহিত্য। লাইলি মজনু গ্রন্থটি অনুবাদ করা হয়েছে কোথেকে? পারস্য সাহিত্য থেকে, লাইলি ও মাজনুন থেকে এটাকে কি করা হয়েছে? অনুবাদ করা হয়েছে, লাইলি মাজনুন। অনেকের উত্তরে সঠিক হয়েছে, থ্যাংক ইউ। শ্রীকৃষ্ণ কীর্তন, এটা কোন যুগের বই? এটা হচ্ছে মধ্যযুগের বই। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, এখানে বলছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের সীমানা হচ্ছে 650 সাল থেকে 1200 সাল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে, আর 950 সাল থেকে 1200 সাল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন, এটা মধ্যযুগের নিদর্শন। লাইলি মজনু মধ্যযুগের নিদর্শন। পদ্মাবতী মধ্যযুগের শেষ অংশের নিদর্শন হচ্ছে পদ্মাবতী। তার মানে তিনটেই মধ্যযুগের নিদর্শন। তাহলে আমরা কি পেলাম? চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন।
যেটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সহজ জানি অথবা সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ। 23 অথবা 24 জন মানুষ মিলে এটাকে রচনা করেছেন, যাদেরকে বলা হয় পদকর্তা। আর এখানে পদের সংখ্যা, এই বইয়ের মধ্যে কবিতার সংখ্যা ছিল হচ্ছে 23 থেকে 24টি, কেউ বলেছেন 23টি, কেউ বলেছেন 24টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের মতে 23 আর সুনীতি কুমার বা সুকুমার সেন সহ অধিকাংশ সাহিত্যিকের মতে হচ্ছে 24। তৃতীয় প্রশ্নে যাচ্ছি আমরা, চর্যাপদ উত্তর পেলাম। তৃতীয় প্রশ্নে যাচ্ছি, নিচের কোনটি সুফিয়া কামালের কবিতা? উত্তর দেওয়ার চেষ্টা করুন। নিচের কোনটি সুফিয়া কামালের কবিতা? মনে রাখতে হবে এইটা যখন এসেছিল 2016 সাল, তখন এটা ইন্টারমিডিয়েটে এই কবিতাটি পাঠ্য ছিল, যদিও 2024 সালে এটি ইন্টারমিডিয়েটে এখনো পাঠ্য আছে। সুফিয়া কামালের কবিতা কোনটি? উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে নিচের কোন সাহিত্যটি সুফিয়া কামাল রচনা করেছেন। বাংলা সাহিত্যের মহিলা সাহিত্যিক, নারীবাদী সাহিত্যিকদের মধ্যে অন্যতম হচ্ছে সুফিয়া কামাল। কেয়ার কাটা, সাজের মায়া সহ বেশ কিছু সাহিত্য তিনি রচনা করেছেন। এখন আসুন নিমন্ত্রণ। নিমন্ত্রণ রচনা করেছেন পল্লী কবি জসীমউদ্দিন। নিমন্ত্রণ রচনা করেছেন কে? পল্লী কবি জসীমউদ্দিন। বনলতা সেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। জীবনানন্দ দাশ, পাখির চোখ নীরের মতো চোখ তুলে তাকিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসুন কবর। এইখানে তো দাদির কবর। হ্যাঁ, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। হ্যাঁ, নিমন্ত্রণ, যাবে তুমি ভাই, যাবে মোর সাথে। হ্যাঁ, কোথায় যাবে? যেই গ্রামের মধ্যে কি ছিল নিমন্ত্রণ, কোথায় কোন গ্রামে যাওয়ার দিয়েছিল, যাওয়ার জন্য তিনি নিমন্ত্রণ করেছেন। সেই পল্লী কবি, পল্লী কবির পল্লী গ্রামে যাওয়ার জন্য পল্লী কবি জসীমউদ্দিন নিমন্ত্রণ জানিয়েছিলেন। তাহলে আমরা দেখতে পাই, তাহারই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই। হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরাই। এটা হচ্ছে তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। এক্ষেত্রে একটা বিষয় একটু খেয়াল করবেন যে চাকরি পরীক্ষাগুলোর মধ্য থেকে যখন চাকরি পরীক্ষাগুলো হয়, তখন তার স্বামী মারা গেলে, তার স্বামীর স্মৃতিতে তিনি কাতর হয়ে থাকলে, এটা হচ্ছে স্বগতোক্তি কবিতা। নিজেই নিজেকে কবি ভক্ত হয়ে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ তুমি নীরব কেন, ফাল্গুন যে মাস যে আসছে। ফাল্গুন মাস মানে হচ্ছে বাংলা সাহিত্যের কবিদের মধ্যে একটা অনুপ্রেরণার মাস, কারণ ফাল্গুন মাসে গাছে গাছে নতুন কড়ি জন্মাই, গাছে গাছে হচ্ছে ফুল জন্মাই, বিভিন্ন ধরনের ফুল জন্মাই, গাছগুলো তাদের পাতা ঝরিয়ে নতুন পাতাগুলো জন্মানো শুরু করে। এই প্রকৃতিতে যখন এই নতুন বসন্ত আসে, তখন কবি সাহিত্যিকদের মনের মধ্যে একটা দোলা দিয়ে যায়। তখন যখন তিনি এই স্বামীর সুখে কাতর ছিলেন, তখন তিনি তার নিজের মধ্যে কবি ভক্ত স্বগতোক্তি উক্তিতে, কবি ভক্তের প্রশ্নের উত্তরে যে কবিতাটি রচনা করেছিলেন বাংলা সাহিত্যে, সেটার নামই হচ্ছে তাহারই পড়ে মনে। তাহারই পড়ে মনে। এটিও জব এক্সাম 2016 সাল। কুরমা শব্দটি কোন ভাষা থেকে আগত? আরবি, পর্তুগিজ, তুর্কি, হিন্দি। তাহলে শব্দ আর শ্রেণী বিভাগ, উৎসগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ। উত্তর দেওয়ার চেষ্টা করবেন। উৎসগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ। উৎসগতভাবে শব্দ, অর্থগতভাবে শব্দ, গঠনগতভাবে শব্দ। অর্থগতভাবে শব্দ 3 প্রকার, যৌগিক, রূঢ় বা রূঢ়ি। আর হচ্ছে গঠনগতভাবে শব্দ 2 প্রকার, মৌলিক এবং সাধিত। উৎসগতভাবে শব্দ 5 প্রকার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তাহলে দেখুন এখানে বিদেশি ভাষা থেকে আসছে। বিদেশির কোন ভাষা থেকে আসছে? তুর্কি শব্দ, পোলাও, কোরমা। আমরা বলি না কোরমা খেয়েছি, কোরমা একটা খাবারের নাম। কোরমা শব্দটি আসছে তুর্কি ভাষা থেকে। তুর্কি মানে বর্তমান তুরস্কের ভাষাকে বলা হয় তুর্কি বা তুর্কিয়ে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এই যুক্ত বর্ণের মধ্যে কি কি বর্ণ আছে? 1 2 3 4 ক খ গ ঘ। এটা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা বেশ কিছু যুক্ত বর্ণ একটু দেখবো। দ ধ, হ্যাঁ দ দ, এটা কি এটা নাকি এটা? এই দুইটা বর্ণের মধ্যে পার্থক্যটা কোথায়? দুইটা তো সেম বর্ণ। আচ্ছা, এখন আসুন এই যে শব্দটা লিখলাম, এরকম বাংলায় কিছু যুক্ত বর্ণ আছে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এই টাইপের। দেখুন দেখতে দুইটা সেম একই রকম মনে হচ্ছে। আবার এক্ষেত্রে দেখুন এই বর্ণটা এবং এই বর্ণটাকে দেখতে সেম মনে হচ্ছে। হ এর সাথে যদি থাকে, মনে রাখবেন হ এর সাথে যখন যুক্ত আসবে, তখন যদি হয়ের পায়ে ধরে তাহলে হবে হ এর সাথে মূর্ধন্য হবে। আর যদি উপরে থাকে অর্থাৎ কানে ধরে, তাহলে সেটা হবে দন্তন্য। হয়ের সাথে যদি পায়ে ধরে তাহলে হবে কি দন্তন্য, আর কানে ধরলে কি হবে মূর্ধন্য। এইটার মধ্যে এই বর্ণের মধ্যে আছে ক্ষীয়, এটার মধ্যে হচ্ছে যুক্ত বর্ণ ক প্লাস মূর্ধন্য স, ক প্লাস মূর্ধন্য স। আর এখানে কি আছে? হ প্লাস ম। যখন যুক্ত বর্ণকে ভাঙবেন, তাহলে প্রথম অংশের শেষে কি দিতে হবে? একটি হসন্ত দিতে হবে, একটি হসন্ত দিতে হবে। তাহলে আমরা দেখতে যাচ্ছি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কোথায়, এইটা এবং এইটা। এটাকে বলা হয় দয়ে ব ফলা, দ যুক্ত ব, দ যুক্ত ব। এটাকে যদি আমরা উত্তর ধরি তাহলে এটা ভুল। এটার নাম হচ্ছে দয়ে ব ফলা, দয় যুগ দয়। এটা হচ্ছে এরকম দয়, দয় যুগ তয়, হ্যাঁ এরকম হবে।
এরকম হবে। এখন আসুন দয় যোগ ধয়, দয় যোগ ধয়, তাহলে এখানে কি হবে দ এবং ধ। একটা হচ্ছে অল্প প্রাণ ধ দ, একটা হচ্ছে মহাপ্রাণ ধ। একটা হচ্ছে অল্প প্রাণ দ, এটার নাম হচ্ছে কি মহাপ্রাণ ধ। একটা হচ্ছে অল্প প্রাণ দ, এটার নাম হচ্ছে মহাপ্রাণ ধ। তাহলে দেখুন প্রশ্নটা দেখতে যতই সহজ মনে হয় না কেন, যখন আপনি অপশন চারটা দেখবেন আপনার কনফিউজড হওয়ার জন্য, ভুল হওয়ার জন্য যথেষ্ট উপকরণ রয়েছে। আপনি কনফিউশনে পড়বেন 1 এবং 4 এই দুটো অপশন থেকে, এই দুটো ইজিলি বাদ দিয়ে দিবেন। যত সহজ যুক্ত বর্ণে আসুক না কেন, যদি আপনার কৌশলগুলো জানা না থাকে, যদি আপনার সম্পূর্ণভাবে সমস্ত বিষয়গুলো আপনার নলেজে না থাকে, তাহলে উত্তর সহজেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে যে এই উচ্চারণগুলো কি কি। দয় ধয়, উদ্ধত উদ্ধত উদ্ধত, পদ্ধতি পদ্ধতি, উদ্ধত লিখতে গেলে আমরা দয় ধয় যুক্ত বর্ণটি ব্যবহার করি। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, পরিশেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ রচনা করেছেন 56টি, তার মধ্যে সর্বপ্রথম রচনা করেছেন কোনটি আর সর্বশেষ রচনা করেছেন? সর্বপ্রথম কাব্য রচনা করেছেন বনফুল কাব্য 1876 সাল। 1876 সালে রচনা করেছিলেন তার জীবনের প্রথম কাব্য বনফুল। আর 1878 সালে রচনা করেছিলেন কবি কাহিনী, আর প্রথম প্রকাশ করেছেন কবি কাহিনী 1878 সাল, আর রচনা করেছিলেন বনফুল। প্রথমটা নিয়ে একটু ঝামেলা আছে। 1876 একটা রচনা করেছেন, 1878 একটা রচনা করেছেন, আর 76 রচনা করেছিলেন বনফুল, এটা 76 তিনি প্রকাশ করেননি। প্রকাশ করেছেন 78 লেখা কবি কাহিনী, এটা হচ্ছে 78 সালে কি করেছেন, প্রকাশ করেছেন। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি প্রশ্ন আসছে কোনটা, যে প্রশ্ন এখানে এসেছে সর্বশেষ কাব্যের নাম কি? সর্বশেষ কাব্যের নাম কি? মোটামুটি চোখ বোলালে বোঝা যায় যে এটাই হতে পারে শেষ লেখা হতে পারে। শেষ লিখছেন কি তিনি? তাহলে শেষ লিখছেন যে এটাই আমার শেষ লেখা, আমি আর লিখবো না। বিষয়টা অনেকটাই হয়তো তিনি এতটাই অনুভব করতে পেরেছিলেন যে হয়তো এটাই আমার শেষ লেখা। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ লিখিত কাব্যের নাম হচ্ছে কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 56টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কোন শতকের মানুষ ছিলেন? বলে নাই তার জন্ম কত সাল, বলে নাই যে তার জন্ম কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আগে একটু বলবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন কত সালে। প্রথমে লিখবেন হচ্ছে কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, প্রথম কাজ হচ্ছে এটা। এরপরে আমরা শতককে খুঁজে বের করব যে শতক বের করার কৌশলটা কি। 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার মেদিনীপুরে। এই 1839 সালে তিনি সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত কলেজ থেকে তখন তিনি 1839 সালে বিদ্যাসাগর এই উপাধিটি লাভ করেন সংস্কৃত কলেজ থেকে। এরপরে আসুন 1847 সালে তার জীবনের হচ্ছে একটা ঐতিহাসিক সাল। তিনি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি, বেতাল 25টি হিন্দি ভাষায় রচিত, লাল্লুজি কর্তৃক রচিত বেতাল 25টি থেকে বাংলায় অনুদিত করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন বেতাল পঞ্চবিংশতি, যেই গ্রন্থ রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যে একটা নতুন একটা আলোড়ন সৃষ্টি করেছেন, যে বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছিলেন 1847 সাল। 1856 সাল তিনি একটা আন্দোলন করেছেন সমাজ সংস্কারমূলক। এই আন্দোলনে তিনি সফল হয়েছেন। কোন আন্দোলনে তিনি সফল হয়েছিলেন? 1856 সাল বিধবা বিবাহ প্রথা তিনি চালু করেছিলেন। বিধবা বিবাহ প্রথা তিনি চালু করেছেন 1856 সাল। তাহলে দেখুন 1800 সাল এটা কোন শতক? আমার প্রয়োজন হচ্ছে 1800 সাল, এটা কি আমার 18 শতক হবে নাকি 17 শতক হবে নাকি 19 শতক হবে? 1800 সাল এটা হচ্ছে 19 শতক। কেন এটাকে 19 শতক বলবো? শতক মানে কি 100 বছর, 000 থেকে 100 পর্যন্ত এই সময়টাকে বলা হয় প্রথম শতক। তাহলে 101 থেকে শুরু করে 200 পর্যন্ত এই সময়টাকে বলা হয় দ্বিতীয় শতক। 1801 থেকে শুরু করে 1801 থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় কি 100 বছর। 100 বছর পর্যন্ত এই সময়টাকে কি বলা হয় 19 শতক। 1801 থেকে তাহলে 2000, এটাকে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ ছিলেন? তার মানে জন্ম জানতে হবে, তাহলে এরপরে এটার উত্তর মুখস্থ দিতে পারবেন। যদি আপনি জন্মটা আগে জানতে পারেন, এরপরে আপনি এটার উত্তরটা মুখস্থ দিতে পারবেন। এছাড়া এটার উত্তর মুখস্থ দেওয়াটা একটু কঠিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম, তিনি ছিলেন মানুষ ছিলেন 19 শতকের। তিনি 19 শতকের ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি 19 শতকের বিখ্যাত ব্যক্তি ছিলেন। যখন তিনি বিধবা বিবাহ চালু করেন তখন সর্বপ্রথম একটা ছেলেকে বিয়ে দিয়েছিলেন। তার ছেলে
নারায়ণচন্দ্রকে সর্বপ্রথম একটা বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়ে সমাজের মধ্যে বিধবা বিবাহ প্রথাটা চালু করেছেন। আর যাচ্ছে পরবর্তী প্রশ্ন, স্বাধীন শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? স্বাধীন শব্দটার সন্ধি বিচ্ছেদ কি? এটা হচ্ছে একটা স্বরসন্ধি। স্বাধীন আমরা এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, স্বাধীন শব্দের অর্থটা কি? সন্ধি মানে দুইটা আলাদা আলাদা অর্থপূর্ণ দুইটা শব্দকে আমরা কি করব? জোড়া লাগিয়ে দেব। আর যখন বিচ্ছেদ করব তখন দুই পাশে দুইটা আলাদা অর্থপূর্ণ শব্দকে অ্যাড করে দেব। যখন আমরা বিচ্ছেদ করব তখন দুইটা শব্দকে আমরা কি করব? অ্যাড করে দেব, জোড়া লাগাবো। আর যখন বিচ্ছেদ করব, স্বাধীন মানে কি? নিজের অধীন। স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে? নিজের অধীন। তাহলে দেখুন এখানে একটা শব্দকে খেয়াল করতে হবে। এখানে যদি আমরা কি করি? আকারকে ওঠাই, আকার, তাহলে প্রথমে কি থাকে? স, এরপরে কি থাকে? ধীন, সযোগ অধীন। প্রথমে কি করতে হবে? স মানে কি? নিজ। এরপরে কি আছে? আকারের নিয়ম, প্রথমে অটু আছে, এরপরে কি আছে? আবার অ দিলাম, সযোগ অধীন সমান কি হবে? স্বাধীন। নিজের অধীন যেটা সেটাকে বলে স্বাধীন। নিজের অধীন যেটা তাকে কি বলি? স্বাধীন। সযোগ অধীন সমান কি হবে? স্বাধীন। সযোগ অধীন, নিজের অধীন, তাকে আমরা কি বলি? স্বাধীন বলি। নিজের অধীনকে বলি স্বাধীন। এটিও নিয়োগ 2016 সালের পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? বীরাঙ্গনা, মেঘনাদ বধ, কৃষ্ণ কুমারী, শর্মিষ্ঠা। বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। জন্মগ্রহণ করেছেন 1824 সালে। তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেছিলেন 1843 সালে। জীবনের প্রথম অংশ কাটিয়েছিলেন কোথায়? সবচেয়ে ফেমাস হওয়ার জন্য সাহিত্য অঙ্গনে বিলাত গমন করেছিলেন। বিলাত, ফ্রান্সের ভার্সাই নগরীতে যখন গিয়েছিলেন তখন তিনি দুটি বই রচনা করেন, দ্য ক্যাপটিভ লেডি অ্যান্ড ভিশন অফ দ্য পাস্ট। এই দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট লেখার পরে যখন তিনি দেখলেন খুব বেশি ফেমাস হতে পারেননি, তখন হঠাৎ করে তিনি একদিন প্রচন্ড টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে একজন স্বপ্নে দেখলেন কেউ যেন তাকে বলেছিল যে তোমার মাতৃভাষা বাংলায় তো প্রচন্ড রত্ন ভাণ্ডার, এই রত্ন ভাণ্ডার থাকার পরেও তুমি কেন আজকে তোমার এই বইগুলো নিয়ে ভিক্ষার মতো ভিক্ষা করে বেড়াচ্ছ? তখন হঠাৎ করে তার বুদ্ধোদয় ফিরে আসলো। ঘুম থেকে উঠে একটা কবিতা লিখলেন, সেটার নাম হচ্ছে কবি মাতৃভাষা। তিনি প্রচলন করেছেন বাংলা সাহিত্যে নতুন একটা রীতি, তার নাম হচ্ছে কি? অমিত্রাক্ষর বা সনেট। এই সনেট বা অমিত্রাক্ষর ছন্দ তিনি সর্বপ্রথম বাংলা ভাষায় এটাকে কি করেছেন? প্রণয়ন করেছেন। এখন আসুন, আমার দরকার এটা না, ওনার একটা বিখ্যাত উপাধি আছে, তাকে বলা হয় বাংলার প্রথম বিদ্রোহী কবি। আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হে হিমাদ্রির। তিনি রচনা করেছেন প্রলয় উল্লাস, তিনি রচনা করেছেন আনন্দময়ের আগমনে, আর কতকাল থাকবি বেটি, মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচারী শক্তি চারাল। তিনি রচনা করেছেন দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাপার, কি আছে? লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। প্রত্যেকটা কবিতার মধ্যে, অনেকগুলো কবিতার মধ্যে তার বিদ্রোহের ভাব আছে। হ্যাঁ, আচ্ছা, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বাদল। আচ্ছা, এই যে প্রত্যেকটা কবিতার মধ্যে ওনার মধ্যে আমরা বিদ্রোহের গ্রাণ পাই। কিন্তু মাইকেল তো কোনো কবিতার মধ্যে বিদ্রোহ প্রকাশ করেননি, তাহলে ওনাকে কেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি বলা হয়? এখানে একটু খেয়াল করুন। প্রথম বিদ্রোহী কবি বলার কারণ হচ্ছে তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের শিকলকে তিনি কি করেছেন? শিকলের বন্ধনকে তিনি ছিন্ন করেছেন। বাংলা সাহিত্যের মধ্যযুগ যখন চলছিল শুধু ধর্ম আর ধর্মকেন্দ্রিক সাহিত্য, তখন তিনি হঠাৎ করে তিনি নতুন একটা প্রবর্তন করেছেন, নতুন একটা নিয়ম সংযোজন করেছেন বাংলা সাহিত্যে। সেটা হচ্ছে মানুষ কেন্দ্রিক অর্থাৎ মানবিকতা কেন্দ্রিক কোনো সাহিত্য রচনা। তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই প্রথম মানবিকতা কেন্দ্রিক সাহিত্য তিনি যেটা রচনা করেছেন সেটাই হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য 1860। যেই কাব্য রচনার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের পর আধুনিক যুগের মাঝখানে 100 বছরের একটা যুগ ছিল, যুগ সন্ধিক্ষণটা শেষ হয়। 1860 সালে রচনা করেন তিলোত্তমা সম্ভব, আর 1861 সালে রচনা করেন মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যটা রচনা করেছেন জন মিল্টন এর প্যারাডাইস লস্ট এটার মতো করে। বীরাঙ্গনা, এটা বাংলা সাহিত্যের ওনারই কাব্য, মাইকেল মধুসূদন দত্তের একটা পত্র কাব্য। এখানে 11টি পত্র আছে, এটার নাম কি হচ্ছে? একটা পত্র কাব্য, বাংলা সাহিত্যের পত্র কাব্য। শর্মিষ্ঠা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। কৃষ্ণ কুমারী, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি। মাইকেল মধুসূদন দত্ত দুটি কাব্য রচনা করেছেন। কোন দুটি কাব্য রচনা করেছেন? আমি দুটি কাব্যের নাম জানতে চাচ্ছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোন দুটি কাব্য রচনা করেছেন? কোন দুটি কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত?
কাব্যের নাম কি? কাব্যের নাম কি? এই কাব্যের মধ্যে 9টি স্বর্গ রয়েছে। 1 হেক্টর বধ, 2 মেঘনাদ বধ। 1 হেক্টর বধ, 2 হচ্ছে কি মেঘনাদ বধ। তিনি 2টি কাব্য রচনা করেছেন। এখানে তিনি সংস্কৃত ভাষার কোন একটি সাহিত্য থেকে তিনি এটার মূল গ্রন্থের মূল সাহিত্যটি রূপায়ণ করেছেন মেঘনাদ বধ কাব্যে। মেঘনাদ বধ কাব্যের মধ্যে দিয়ে তিনি কি করেছেন? এই কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা দেখতে পাই বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটকের রচয়িতা হচ্ছে শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ। প্রথম সার্থক প্রহসন রচনা করেছিলেন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। এই যে সাহিত্যগুলো রচনা করেছেন, সর্বোপরি তিনি ধর্মের বেড়াজাল ছিন্ন করে মানবতার গান গেয়ে সর্বপ্রথম তিনি সাহিত্য রচনায় তিনি কি ছিলেন? পথিকৃত ছিলেন। এই জন্য বলা হয় ওনাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় ওনাকে। তাহলে আমরা উত্তর কি বললাম? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য। নিচের কোন শব্দটি সমাসবদ্ধ নয়? দিল দড়িয়া, দিল রূপ দড়িয়া, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, মধ্য পদরূপী কর্মধারয়, রূপক কর্মধারয়, গাছে পাকা সমান সমান কি হয়? গাছ পাকা। এখানে একটা এ বিভক্তি আছে। গাছে পাকা সমান সমান কি হয়? গাছ পাকা। গাছে এ সপ্তমী বিভক্তি লোপ পেয়েছে, তাই এটাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। দেখুন, গাছে পাকা এটাকে সন্ধি করা যায় না, সিংহাসন এটাকে সন্ধি করা যায় না, দিল দরিয়া এটাকে সন্ধি করা যায় না। এখন দেখুন, বিদ্যালয় শব্দকে সন্ধি করা যায়, বিদ্যালয়। প্রথমে কি থাকে? আকার কোঠাইলে বিদ্য, এরপরে কি করা যায়? লয়, লয়। প্রথমে কি দিবেন? আকার কোঠাইছিলেন অ আ, এরপরে অ আ, বিদ্যা যোগ আলয়। তাহলে আমরা পরের আরো একটা শব্দ দেখব। আমি একটু কনফিউশনে আছি। বিদ্যালয় এটা সঠিক, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। আমরা সবাই জানি, মুখস্থ জানি যে সিংহাসন শব্দের সমাসটা কি? সিংহ চিহ্নিত আসন সমান সমান কি হলো? সিংহাসন। সিংহ চিহ্নিত আসন, সিংহের চিহ্ন যেখানে আছে, যেই আসনে আছে তাকেই বলে হচ্ছে কি সিংহাসন। কিন্তু আমরা এখানে একটু দেখব, সিংহাসন শব্দটাকে সন্ধি করা যায় না। আকার কোঠায় দিলে প্রথমে কি থাকে? সিংহ, এরপরে কি থাকে? সন। আকারের নিয়ম অনুযায়ী প্রথমে অ আ, সিংহ ও, এরপরে অ আ, তাহলে সিংহ যোগ আসন সমান সমান কি হয়? সিংহাসন। এটাও হয়। তাহলে আমরা দুটোই উত্তর পেয়েছিলাম। নিচের কোনটি সমাসবদ্ধ শব্দ নয়? এটাকে সন্ধি করা যায়, ভালো কথা, কিন্তু বিদ্যালয়, বিদ্যালয় এটাকে বলে নাই যে নিচের কোনটা কোনটা সন্ধি সাধিত, এটা বলে নাই। যদি বলতো তাহলে আমরা এটা উত্তর দিতাম। তাহলে এটা সমাস সাধিত, এটা সমাস সাধিত, এটাও সমাস সাধিত। নিচের কোনটি সমাস সাধিত বা সমাসবদ্ধ পদ নয়? প্রশ্নটা দেখে উত্তর দিতে হবে। আপাতত যত সহজে মনে হোক না কেন, ভিতরে একটু প্যাচ রয়েছে। এই প্যাচ ধরতে পারাটাই হচ্ছে একজন সার্থক শিক্ষার্থীর কাজ। পরীক্ষার হলে যখন আপনি এটা ধরতে পারবেন যে আপনার এখানে সমস্যাটা কোথায় ছিল, তখনই আপনি মনে করবেন যে আপনার পড়ালেখা সঠিক এবং আপনার পড়ালেখাটা যথার্থ হয়েছে। আমরা যাচ্ছি 2016 সাল এটিও নিয়োগের 16 সালের প্রশ্ন। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত। সর্বপ্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্যের মধ্যে। এই অমিত্রাক্ষর ছন্দ দিয়ে তিনি একটি কাব্য রচনা করেছেন 102টি সনেট নিয়ে। তার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। তার মধ্যে বিখ্যাত কিছু কবিতা আছে। আত্মবিরাম, কি মন তুমি কি পাইলে, বঙ্গভাষা, এরপরে কি আছে? কপুদাক্ষ নদ, সতত হেনদ পড় তুমি মোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে। আর বঙ্গভাষা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করি ন ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি, কাটাই ন বহুদিন সুখ পরিহরি। এই সনেট আমরা যদি একটু ব্যতিক্রম ধর্মী করি, এখান থেকে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। বুঝলাম। এই মাইকেলের যে অমিত্রাক্ষর, এই অমিত্রাক্ষর বা এই সনেটের জনক কে? পৃথিবীতে সর্বপ্রথম সনেট শব্দটা প্রবর্তন করেছেন কে? আমরা কার থেকে সর্বপ্রথম সনেট পাই? এই সনেট এর প্রবর্তন করেছেন কে পৃথিবীতে? কোন ব্যক্তি সর্বপ্রথম পৃথিবীতে সনেট শব্দটির প্রবর্তন করেন? এই সনেট সাহিত্য যে পাই, অষ্টক এবং শতক, 14টা লাইনের কবিতা, প্রত্যেকটা লাইনের মধ্যে 14টি করে বর্ণ থাকবে। এই সনেট সর্বপ্রথম প্রবর্তন করেছেন কে? সনেট সর্বপ্রথম প্রবর্তন করেছেন কে?
ইতালির কবি পেত্রাক সর্বপ্রথম সনেট কি করেছিলেন? পৃথিবীতে সর্বপ্রথম সনেট সাহিত্যটি আবিষ্কার করেন, প্রবর্তন করেন, পরবর্তীতে বাংলায় প্রথম প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। এটি নিয়োগ 2016 সাল। প্রশ্ন এসেছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? প্রবন্ধ সংকলন কোনটি? কাজী নজরুল ইসলাম। আমরা সহজেই একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যদি যাই প্রবন্ধ গ্রন্থ, চেয়েছে কি প্রবন্ধ গ্রন্থ কোনটি? যদি বলি গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? গল্প গ্রন্থ ব্যথার দান, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। ব্যথার দান, রিক্তের বেদন, গল্প গ্রন্থ। রিক্তের বেদন, শিউলিমালা। রিক্তের বেদন, শিউলিমালা। শিউলিমালা তিনটার নাম হচ্ছে গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ লিখছেন এই তিনটা, একটার ভিতরে আবার দুইটা ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে কি পদ্ম গোখরা, একটা হচ্ছে জিনের বাদশাহ। জিনের বাদশাহ, জিনের বাদশাহ, পদ্ম গোখরা, জিনের বাদশাহ। তাহলে দেখুন এখন আমরা যাব হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। তাহলে শিউলিমালা গল্পগ্রন্থ, শিউলিমালা গল্পগ্রন্থ, রিক্তের বেদন ব্যথার দান গল্পগ্রন্থ, অগ্নিবীণা কাব্যগ্রন্থ। অগ্নিবীণা মূলত কি গ্রন্থ? কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। প্রকাশ করেছিলেন 1922 সালের সেপ্টেম্বর মাস। 1922 সালের সেপ্টেম্বর মাস। আর ব্যথার দান এটা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ। এখানে বলে নাই কিন্তু প্রথম প্রকাশিত, এখানে বলেছে প্রবন্ধ সংকলন কোনটি? ব্যথার দান। ব্যথার দান 1922 সালের ফেব্রুয়ারি মাস প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ ব্যথার দান। তাহলে উত্তর কোনটি পেয়েছেন? তাহলে উত্তর কোনটি পেয়েছেন? উত্তর দিবেন। আমি যেহেতু আলাদা করে তিনটা অপশন দিয়েছি, কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রবন্ধ, যে কয়টা প্রবন্ধ রচনা করেছেন, যে কয়টা প্রবন্ধ রচনা করেছেন, কয়টা প্রবন্ধ তিনি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম? দুর্দিনের যাত্রী, যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন দুর্দিনের যাত্রী, যুগবাণী, 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 দুর্দিনের যাত্রী, যুগবাণী, রুদ্রমঙ্গল। আচ্ছা এখন আসুন, বেশ কয়েকজন লিখছেন এটিও পরীক্ষায় কারা কারা দিতে পারবে এই বিষয়টি নিয়ে আমাদের পেজেই আপনাদের সজ্জাদ স্যার বেশ কিছু লাইভ নিয়েছেন, এটা একটু বিস্তারিত দেখবেন তাহলে পরীক্ষা দিতে পারবেন। যেহেতু একই বিষয় একবার আলোচনা করা হয়েছে, সো আমি এই বিষয়টি নিয়ে আজকে আর আলোচনা করছি না। তাহলে কি পেলাম? রুদ্রমঙ্গল, ছড়ি রুদ্রমঙ্গল হবে। হুমায়ুন আজাদের রচনা কোনটি? হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন। ওনাকে বাংলা একাডেমি থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্তরা কুপিয়েছিলেন। পরবর্তীতে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর জার্মানিতে মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি হুমায়ুন আজাদ। পাক সার জমিন সাদবাদ, পাক সার জমিন সাদবাদ। কত নদী সরোবর, কত নদী সরোবর, 56,000 বর্গমাইল। সব বেশ কিছু সাহিত্য রচনা করেছেন, বেশ কিছু সাহিত্য রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন হুমায়ুন আজাদ স্যার। ওনার একটা বিখ্যাত গ্রন্থ শঙ্খনীল কারাগার, নূর জাহান, হিমু 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 নূর জাহান, শঙ্খনীল কারাগার প্রায় কাছাকাছি। হ্যাঁ, হিমু চরিত্র এই 1922 সালে লাল নীল দীপাবলি কে লিখছেন? জানবি। মোটামুটি ভালোই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। লাল নীল দীপাবলি, লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদ স্যারের রচনা। উনি দুটা বই রচনা করেছিলেন, একটা সাহিত্যের জীবনী, একটা হচ্ছে ব্যাকরণ নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে। এখন আসুন, কত নদী সরোবর, লাল নীল দীপাবলি, এটা মোটামুটি আমাদের সব শিক্ষার্থীদের হাতে এই বইটা আমরা পাই। রূপসী বাংলা
কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? রূপসী বাংলা বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে 5 জন সাহিত্যিককে বলা হয় পঞ্চপাণ্ডব। বাংলা সাহিত্যের 5 জন সাহিত্যিককে বলা হয় পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবদের আর একজন বাকি আছে, কে? পঞ্চপাণ্ডব, আমি প্রশ্নের উত্তর চাই না, আমি চাইছি এই 5 জনের বাইরে আরেকজন আছে, সুধীন্দ্রনাথ। সুধীন্দ্র। বাংলা সাহিত্যে 5 জন সাহিত্যিককে বলা হয় পঞ্চপাণ্ডব। পঞ্চপাণ্ডবদের মধ্যে সুধীন্দ্র। দেখুন, সুধীন্দ্র বুদ্ধদেব, অমিয় চক্রবর্তী বুদ্ধদেব, জীবনানন্দ, বিষ্ণুদে, সুধীন্দ্র। এই 5 জনকে বলা হয় বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। এই বাংলা সাহিত্যে এই 5 জনকে বলা হয় কি? বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব বলা হয় এই 5 জন সাহিত্যিককে। তাহলে আমরা দেখতে চাচ্ছিলাম রূপসী বাংলা, ঝরা পলক, 7টি তারার তিমির, মহাপৃথিবী, বনলতা সেন একটা কাব্য, হ্যাঁ, বনলতা সেন একটা কবিতা। আচ্ছা, এই যে ঝরা পলক, মহাপৃথিবী, 7টি তারার তিমির, এই কাব্যগুলো রচনা করেছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি, তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। তার মাও একজন কবি ছিলেন, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এমন একজন কবি ছিলেন যিনি ছিলেন 30-এর কবি। অর্থাৎ যেই সময় বাংলা সাহিত্য চলছিল প্রথম বিশ্বযুদ্ধ উত্তর সময়ে কাজী নজরুল ইসলামের লেখনী ছিল শ্রুত ধারা। কাজী নজরুল ইসলাম রচনা করেছেন একদিকে দ্রোহ করেছেন, আরেক হাতে রচনা করেছেন প্রেম। আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন রাজনৈতিক রচনা লিখলেও, আর এদিকে রচনা করেছেন জীবনানন্দ দাশ শুধুই প্রেমের কবিতা রচনা করেছিলেন জীবনানন্দ দাশ, বরিশালের কবি জীবনানন্দ দাশ কবি। এতক্ষণ আমরা ছিলাম বিদ্যাবাড়ির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এর অধীনে নন ক্যাডার এটিও বিভাগীয় প্রার্থীদের জন্য প্রকাশিত যে সার্কুলার, এটাকে কেন্দ্র করে আসন্ন এটিও নিয়োগ পরীক্ষা, অর্থাৎ এটা যেন দেখাতে পারি যে সর্বশেষ পরীক্ষা, এরপরে অবশ্য কোটাতে আর একটা সার্কুলার হয়েছিল, সর্বশেষ প্রকাশিত পরীক্ষায় বাংলা প্রশ্নগুলো কেমন ছিল তার এক অংশ আমরা আজকে আলোচনা করেছি। আর এই মুহূর্তে আমাদের বিদ্যাবাড়িতে চলছে এটিও নিয়োগের জন্য বুলেট লাইভ বেচ ভর্তি চলছে। এখানে আমাদের ভর্তি ফি হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকায় আমাদের বিদ্যাবাড়িতে এই মুহূর্তে ভর্তি চলছে এটিও নিয়োগ প্রথম বেচ। আর এই বেচে যোগাযোগ করার জন্য, ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 018960608000 থেকে শুরু করে 15 এই পর্যন্ত যোগাযোগ করলেও চলবে। আর বাকি যে কোনো তথ্য এটিও রিলেটেড বা অন্যান্য জব রিলেটেড যে কোনো তথ্য জানার জন্য আমাদের বিদ্যাবাড়ির হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে www.bidyabadi.com www.bidyabadi.com। আর আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। পরবর্তী কোনো লাইভে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।